বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ফিজিওলজির পার্ট 4 এ আপনাদের আজকের এই লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। মানব শরীরতত্ত্বের চতুর্থ পর্বে আজকে আমি মানুষের যে পরিপাকতন্ত্রের দুইটি ভাইটাল অর্গান অগ্নাশয় এবং যকৃত এগুলোর উপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অগ্নাশয় এবং যকৃত মানুষের শরীরে পরিপাকতন্ত্রের সাথে এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অগ্নাশয় নিঃসৃত বিভিন্ন রস এবং এনজাইম এবং হরমোন খাদ্য পরিপাককে সরাসরি সহায়তা করে। এছাড়াও কার্বোহাইড্রেট জাতীয় পরিপাক, লিপিড জাতীয় খাদ্য পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নাশয় মানুষের শরীরে এটি একটি গ্রন্থি। অগ্নাশয় একে মিশ্র গ্রন্থিও বলা হয়। আমরা জানি মানুষের শরীরে যত ধরনের গ্রন্থি আছে এগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস এবং তরল পদার্থ নিঃসৃত হয়, যেগুলো মানুষের শরীরে খাদ্য পরিপাক, বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন এবং শরীরের অন্যান্য কর্মকাণ্ডের সাথে এরা জড়িত থাকে। অগ্নাশয় এমন একটি গ্রন্থি যেটা একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আমরা গ্রন্থি মানব সমন্বয় অধ্যায়ে যখন হিউম্যান ফিজিওলজির যে পরবর্তী যে ধাপ মানব সমন্বয় অধ্যায়, এখানে আমি গ্রন্থি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। এই বিষয়গুলোর উপরে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। অগ্নাশয় মানুষের পাকস্থলীর নিচে এবং উদর গহ্বরের ডিউডেনামের ওই যে অর্ধবৃত্তাকার ইউ আকৃতির যে কুণ্ডলী থাকে, এই অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে এটি মানুষের প্লীহা পর্যন্ত বিস্তৃত। প্লীহা বা স্প্লিন যেটাকে বলি আমরা, আমি এই ক্ষেত্রে একটু প্লীহা সম্পর্কে একটু কথা বলে নেই। এটি মানুষের যদিও একটি প্রতিরক্ষার অংশ, এটি এখান থেকে পরিপাকের সাথে প্লীহার কোনো সম্পর্ক নেই। তারপরেও আমি এখান থেকে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যে প্লীহা বিষয়টি কি। এটি যদিও মানব প্রতিরক্ষা অধ্যায়ে, আমরা হিউম্যান ফিজিওলজির পরবর্তী যে স্টেপগুলো এখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, মানুষের শরীরে প্লীহা হচ্ছে একটি নরম লালচে বাদামি বর্ণের একটি অঙ্গ, যা রক্ত পরিশোধনের কাজে এটি সহায়তা করে থাকে। পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় সহায়তা করে। আমি আগেই বলেছি প্লীহা হচ্ছে মানুষের একটি ইমিউন সিস্টেমের অংশ। আমি মানব শরীরতত্ত্বের পরবর্তী লেকচারগুলোতে প্লীহা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি মানুষের যে উদর গহ্বর থাকে এটার বাম দিকে ডায়াফ্রামের নিচে এবং পাকস্থলীর পাশে অবস্থান করে। আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন পাশের চিত্রে। প্লীহার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্প্লিন। আমি আগেই বলেছি যে প্লীহা মানব দেহের যে বাম দিকের যে মানুষের যে উদর গহ্বর আছে তার ঊর্ধ্ব গহ্বরের বাম দিকে, বিশেষ করে ডায়াফ্রামের নিচে এবং পাকস্থলীর পিছনে এটি অবস্থান করে এবং পাঁজরের আড়াল থেকে, মানুষের যে বক্ষপিঞ্জর আছে সেই পাঁজরের আড়ালে থাকে বলে একে বাইরে থেকে দেখা যায় না বা অনুভব করা যায় না। তবে এটি আঘাতপ্রবণ এ কারণে খুব সেফে মানুষের ডায়াফ্রামের একদম কুণ্ডলীর পিছনে পাকস্থলীর পাশে এটি অবস্থান করে আর কি। প্লীহার গঠনের এর ভেতরে দুই ধরনের গঠন দেখা যায়। একটা হচ্ছে রেড পাল্প আর একটা হচ্ছে হোয়াইট পাল্প। রেড পাল্পের কাজ হচ্ছে এটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং নতুন রক্তকণিকা গঠনে এটা সাহায্য করে। আর হোয়াইট পাল্প যেটা, এটা লসিকা টিস্যু দ্বারা গঠিত এবং লিম্ফোসাইট উৎপাদন, জীবাণু ধ্বংসের কাজে এটি সহায়তা করে। আর প্লীহার প্রধান কাজ হচ্ছে পুরনো এবং অকার্যকর লোহিত রক্তকণিকাকে এরা ভেঙে ফেলে, রক্ত থেকে জীবাণু ও অন্যান্য ক্ষতিকারক পদার্থকে এরা ছেঁকে ফেলে এটিকে রক্তকে পরিশোধন করে এবং লিম্ফোসাইট উৎপাদনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এরা সরাসরি অংশগ্রহণ করে। আমি আগেই বলেছি যে স্প্লিন হচ্ছে মানব প্রতিরক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা পরিপাকের সাথে কোনো সম্পৃক্ততা নেই। যেহেতু অগ্নাশয়ের সাথে এটার একটা আলোচনা চলে এসেছে, আমি এখানে একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আমি মানব প্রতিরক্ষা অধ্যায়ে এটার উপরে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর প্লীহার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্ত এবং লৌহ উৎপাদন করা। আমরা যে সাধারণত মানুষের রক্তে যে যে অবস্থা, হিমোগ্লোবিন আমরা বলি, হিম আসলে লৌহ, এটা একটা লোহা। এটা উৎপাদনে এই প্লীহা প্রধান ভূমিকা পালন করে থাকে। শৈশব এবং ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা সাধারণত হেমাটোপয়েসিস হিসেবে কাজ করে, অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রধান কারখানা হিসেবে কাজ করে। এটি হচ্ছে মূলত
প্লীহা সম্পর্কে আমি এই সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব মানব প্রতিরক্ষা অধ্যায়। গঠনের ক্ষেত্রে সাধারণত এরা অগ্নাশয় 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং 5 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। আমি আগে বলেছি এটি একটি মিশ্র গ্রন্থি। এর চওড়া যে দিকটি ডিউডেনামের কুণ্ডলীর ফাঁকে অবস্থান করে সেই অংশটির নাম হচ্ছে হেড বা মাথা। যে অংশ সংকীর্ণ হয়ে প্লীহা পর্যন্ত বিস্তার লাভ করে সেটিকে হচ্ছে লেজ, এবং মাথা ও লেজের মধ্যবর্তী যে অংশটি তাকে দেহ বলে। তার মানে আমরা অগ্নাশয়কে 3টি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ডিউডেনামের কুণ্ডলীর ফাঁকে যে অংশটি থাকে সেটিকে আমরা বলতেছি হচ্ছে হেড বা মাথা। যে অংশটি সংকীর্ণ হয়ে প্লীহা পর্যন্ত চলে গেছে সেই অংশটিকে আমরা বলবো হচ্ছে লেজ, এবং মাথা এবং লেজের মধ্যবর্তী যে অংশটি রয়েছে সেটিকে বলবো হচ্ছে আমরা দেহ। অর্থাৎ অগ্নাশয় 3টি অংশে বিভক্ত। হ্যাঁ, এবং এটি অনেকটা দেখতে গাছের পাতার মতো। ওই যে আমরা যে বিভিন্ন ধরনের পাতা দেখি, যেমন দেবদারু গাছের যে পাতা এরকম আর কি, অথবা ওই আম গাছের যে পাতার মতো, মানে এরকম এটাকে দেখতে মনে হয়। বাইরে থেকে যদি দেখা হয় তাহলে হচ্ছে এটাকে এরকম দেখা। অগ্নাশয়ের অসংখ্য গ্রন্থি কোষ থাকে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। মানুষের শরীরে এরকম আর দ্বিতীয় কোনো অর্গান নেই যে একাধারে দুইটি গ্রন্থির কাজ করে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে অগ্নাশয় থেকে কি পরিমাণ তরল পদার্থ নিঃসৃত হয় মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সম্পাদন করার জন্য। পরিপাক থেকে শুরু করে মানুষের শরীরের অন্যান্য অঙ্গগুলোকে সক্রিয় করা এবং বিভিন্ন এনজাইমকে সক্রিয় করার জন্য বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় অগ্নাশয় থেকে। তো অগ্নাশয় গ্রন্থিগুলো প্রচুর পরিমাণে গ্রন্থি কোষ থাকে, এবং এগুলো ছোট ছোট নালিকা বেরিয়ে এই গ্রন্থি কোষগুলো থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয়ে একটি উইটসাং ডাক্ট গঠন করে। আপনারা পাশের চিত্রে দেখতে পাচ্ছেন যে উইটসাং ডাক্ট কোনটি। আমরা চিত্রের মাধ্যমেই মূলত সমাধানের চেষ্টা করেছি। আপনারা চিত্রগুলো ভালো করে লক্ষ্য করবেন। আমি আগে বলেছি যেহেতু অগ্নাশয় একটি গ্রন্থি, এবং এটি শুধু গ্রন্থি না, মহাগ্রন্থি। এখান থেকে বিভিন্ন ধরনের রস বের হয়, কারণ এই গ্রন্থিগুলো ছোট ছোট আকারে, এই গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বের হয়ে একটা বড় আকারের নালী গঠন করে, যেটাকে আমরা বলছি উইটসাং ডাক্ট। এই নালী গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এসে ডিউডেনামের কাছে এসে একটি অভিন্ন পিত্তথলির সাথে একীভূত হয়েছে। অভিন্ন পিত্তথলি মানে কি, যে এখানে তিনটি লাইন একসাথে সংযুক্ত হয়েছে। প্রথমত হচ্ছে পাকস্থলী থেকে আগত অংশ, তৃতীয়ত হচ্ছে পিত্তথলি থেকে আগত অংশ, এবং অগ্নাশয় থেকে আগত অংশ। এই 3টি লাইন একই সাথে অভিন্ন একটি নালীতে মিলিত হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে ভেটারর এম্পুলা। আপনারা পাশের ছবি দেখতে পাচ্ছেন। এবং এই ভেটারর এম্পুলার মাধ্যমেই এরা ডিউডেনামের সাথে সংযুক্ত থাকে, যেটা ক্ষুদ্রান্ত্রের অংশ, বা ক্ষুদ্রান্ত্রের অংশ এই ভেটারর এম্পুলাতে এসে সংযুক্ত হয় ডিউডেনামে। তার মানে আমরা বলতে পারি যে সম্মিলিতভাবে এখানে 4টি নালীর সম্মিলন ঘটেছে। প্রথমত হচ্ছে পিত্তথলি থেকে আগত লাইন, দ্বিতীয়ত হচ্ছে পাকস্থলী থেকে আগত লাইন, তৃতীয়ত হচ্ছে অগ্নাশয় থেকে আগত লাইন, এবং এই 3টি লাইন সম্মিলিতভাবে ক্ষুদ্রান্ত্রের অংশের সাথে এসে সংযুক্ত হয়েছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই ভেটারর এম্পুলা। অগ্নাশয়ের গ্রন্থি কোষগুলো ছোট ছোট নালিকার প্রান্তে আঙ্গুরের গোছার মতো, যেখান থেকে বিভিন্ন ধরনের তরল নিঃসৃত হয়, বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়। এটা ছোট ছোট আঙ্গুরের গোছার মতো এগুলো অবস্থান করে। এগুলো বাইরে ক্ষুদ্র বহুভুজাকৃতি কোষ একত্রিত হয়ে এক একটি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠন করে। এখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এখান থেকে এটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। 3 ধরনের কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ এবং গামা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা যদি কোনো কারণে কমে যায় সেটাকে বাড়িয়ে দেয়, এবং বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হয়। যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা রক্তের গ্লুকোজের পরিমাণকে কমায়। এখানে আসলে আমি কথাটি তো সহজভাবে বলে ফেলছি, কমানো বিষয়টা না। যে বিটা কোষ থেকে যে ইনসুলিন নিঃসরণ হয়, ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে লিভারের গ্লাইকোজেনেসিসের সহায়তা করা। যার ফলে আমাদের শরীরে যে সুগার থাকে, এই সুগার মানে হচ্ছে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটি লিভার গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। আবার দ্বিতীয় কাজ হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের প্রত্যেকটি সেলে যে গ্লুকোজের প্রয়োজন, অর্থাৎ সেল রেসপিরেশনের জন্য যে গ্লুকোজ প্রয়োজন, সেই গ্লুকোজকে সেলের মধ্যে প্রবেশ করাতে, মানে এটাকে গ্লুকোজকে সেল রেসপিরেশনের সহায়তার অন্যতম ভূমিকা হিসেবে কাজ করে থাকে ইনসুলিন, যেটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। সুতরাং এই ইনসুলিনের ক্রিয়াকর্মের কারণেই মানুষের শরীরে কিন্তু রক্তে সুগারের একটা নির্দিষ্ট, গ্লুকোজের একটা নির্দিষ্ট, রক্তে শর্করা বা গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা বজায় থাকে। কোনো কারণে যদি ইনসুলিনের
নিঃসরণ কমে যায় অথবা ইনসুলিন সঠিকভাবে নিঃসৃত না হতে পারে, তাহলে সেক্ষেত্রে মানুষের শরীরে কিন্তু রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। ডায়াবেটিস আমরা বলি আর কি, যে রোগটি, এটি কিন্তু আসলে এই সরাসরি ইনসুলিনের সাথে সম্পর্কিত। যদিও শুধু ইনসুলিন এখানে বিষয় না, আর অনেক বিষয় এখানে সম্পৃক্ততা রয়েছে, কিন্তু প্রধানত ধারণা করা হয় যে রক্তে ইনসুলিনের মাত্রা যদি কমে যায় তাহলে এই ডায়াবেটিসের যে প্রকোপ এটা ধারণ করে আর কি। সারা পৃথিবীতে এই রোগটি এখন একটি প্রকট আকার ধারণ করেছে। আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে গামা কোষ। এই গামা সেল থেকে অগ্নাশয় বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, পেনক্রিয়েটিক জাইমিন এবং সোমাটোস্টেটিন এই ধরনের হরমোন নিঃসরণ করে, যা শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, তাহলে আলফা কোষ থেকে কি বললাম? আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে ইনসুলিন, এবং গামা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, পেনক্রিয়েটিক জাইমিন এবং সোমাটোস্টেটিন। এই ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোনগুলো খাদ্য পরিপাকের সাথে সরাসরি সম্পর্কিত, সবগুলোই আর কি। আচ্ছা, খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে যাওয়ার সময় এটি একটি ক্ষারীয় তরল নিঃসরণ করে অগ্নাশয় থেকে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি হরমোন না, এটি এক ধরনের রস নিঃসরণ করে, এটাকে বলা ক্ষারীয় তরল, এবং এখানে প্রধান উপাদান থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এই ক্ষারীয় তরল এর কাজ কি? যে আমরা জানি পাকস্থলী থেকে যে কাইম ডিউডেনামে প্রবেশ করে, সেই ডিউডেনামে প্রবেশ করার পরে এখানে কিন্তু পরিপাকের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক এবং হচ্ছে লিপিড জাতীয় খাদ্য পরিপাক, এগুলো হচ্ছে যে ফার্দার যে ডাইজেশনের জন্য আর কি। যেহেতু পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের কিছু অংশ আংশিক পরিপাক সংগঠিত হয়, আর বাকি সব লিপিড জাতীয় খাদ্যের পরিপাকও পাকস্থলীতে সুচারুভাবে সম্পন্ন হতে পারে না, খুব সামান্য পরিমাণ। অর্থাৎ আমরা আগেই বলেছি যে পাকস্থলী প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকার কারণে এখানে স্পেসিফিক কিছু প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক এখানে মাত্র 2 ধরনের এনজাইম থাকে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য। একটা হচ্ছে পেপসিনোজেন এবং আরেকটি হচ্ছে রেনিন। এই দুই ধরনের এনজাইম নিঃসরণ হয়, আর বাকি যত ধরনের খাদ্য পরিপাক সংগঠিত হয় ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম থেকে শুরু করে পরবর্তী অংশগুলোতে। আর এই পরবর্তী অংশগুলোতে এই খাদ্য পরিপাকের এনজাইম কাজ করবে ক্ষারীয় পরিবেশে, অম্লীয় পরিবেশে কাজ করে না। এই কারণে পাকস্থলী থেকে যে কাইম আসে সেখানে তীব্র পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি থাকার কারণে তারা প্রচুর অম্লীয় ভাব বিরাজ করে, যার ফলে এই অম্লীয় ভাব অবস্থায় যদি এটা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে তাহলে কোনো ধরনের এনজাইম সেখানে কাজ করবে না। সে কারণে ওই খাবারকে অম্লীয় পরিবেশ দিয়ে ক্ষারীয় পরিবেশ কনভার্ট হওয়ার প্রয়োজন পড়ে। আর এই কাজের প্রধান ভূমিকায় পালন করে হচ্ছে অগ্নাশয়ের এই ক্ষারীয় তরল, যেটা ওই পাকস্থলী থেকে আগত কাইমের উপরে নিঃসৃত হয় এবং সেই অম্লীয় পরিবেশ দূরীভূত হয়ে সেখানে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হয়। আর এই ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হলেই এই শুধুমাত্র এগুলো আন্তরিক রসের বিভিন্ন এনজাইম এগুলোর উপরে ক্রিয়া করে এগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই ক্ষারীয় তরল কত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এছাড়াও পিত্ত লবণের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ, কারণ পিত্ত লবণের মধ্যে প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটাও একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে। অর্থাৎ পিত্ত রসের এবং অগ্নাশয় রসের সম্মিলিত প্রয়াসের ফলে পাকস্থলী থেকে আগত কাইম অম্লীয় পরিবেশ থেকে ক্ষারীয় পরিবেশে রূপান্তর হয়, যেটা ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকের ক্ষেত্রে প্রধান সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। অর্থাৎ যখন এটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হবে তখনই ক্ষুদ্রান্ত্রের থেকে নিঃসৃত এনজাইম অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম সমূহ এর উপরে ক্রিয়া করে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড জাতীয় খাদ্যকে ভেঙে এদের সরল উপাদানে পরিণত করতে সক্ষম হয়। সুতরাং এক্ষেত্রে অগ্নাশয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, অগ্নাশয় বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে 2 ধরনের এনজাইম ক্ষরণ করে। প্রথমত হচ্ছে পরিপাক এনজাইম, আরেকটা হচ্ছে ক্ষারীয় তরল। অগ্নাশয় বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে 2 ধরনের এনজাইম ক্ষরণ করে থাকে, এটা মনে রাখতে হবে। আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ আমি আগে বলেছি, যে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্টেটিন, প্যানক্রিয়েটিক জাইমিন, এরপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের হরমোনের কথা বলেছি সেটা। আর বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে এখানে 2 ধরনের রস ক্ষরণ করে। একটা হচ্ছে পরিপাক এনজাইম, আর একটা হচ্ছে ক্ষারীয় তরল। আচ্ছা, এর প্রধান যে পরিপাক এনজাইম গুলো রয়েছে অগ্নাশয়ে, তার মধ্যে হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ। সাধারণত
এরা কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়। আচ্ছা, প্রোটিয়েজের মধ্যে দুই ধরনের প্রোটিন পরিপাককারী এনজাইম থাকে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এরা বড় প্রোটিন অণুকে ভেঙে ক্ষুদ্র পলিপেপটাইড চেইনে রূপান্তর করে। অর্থাৎ পুরোপুরি কিন্তু প্রোটিনকে ভেঙে ফেলতে পারে না, এরা বড় বড় প্রোটিন অণুগুলোকে ছোট ছোট প্রোটিন অণুকে রূপান্তর করে, যেটা পলিপেপটাইড চেইন বলি আর কি। হ্যাঁ, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এবং ক্ষারীয় তরলের মধ্যে যে বাইকার্বনেট থাকে সেটি পাকস্থলী থেকে আগত অম্লীয় পরিবেশকে ক্ষারীয় পরিবেশে রূপান্তর করে, আমি যেটা ইতিপূর্বে বলেছি। অগ্ন্যাশয় রস এভাবে অম্ল ক্ষারকের মানুষের শরীরের মধ্যে অম্ল ক্ষারের একটি ভারসাম্য তৈরি করে, পানির সাম্যতা তৈরি করে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে থাকে অগ্ন্যাশয়। এভাবে অগ্ন্যাশয় একাধারে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, যেটা আমরা আগেই বলেছি, বহুবার বলেছি এটি। এই কারণে এটিকে মিশ্র গ্রন্থি বলা হয়। মূলত এটি হচ্ছে অগ্ন্যাশয়ের কাজ। অগ্ন্যাশয় মানুষের শরীরে এই ধরনের আমি যে কথাগুলো এতক্ষণ আলোচনা করেছি, এই এই সব ধরনের কাজ অত্যন্ত সুচারুরূপে পালন করে থাকে, যেটি মানুষের শরীরের মানুষের শরীরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। লেকচারটি অনেক দীর্ঘ হয়ে গেছে। এই লেকচারে আমরা পরবর্তী লেকচারে আমরা যকৃত নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।